হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অফিসার্স WBCS একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু WBCS 2016। রিসেন্টলি এক মাস হলো আমি একটি ইনিশিয়েটিভ স্টার্ট করেছি যার নাম 10 মিনিটে আনন্দবাজার, যেখানে রোজকার খবরের কাগজের আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবর, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, সেই আর্টিকেলসগুলোর ডিটেলসে অ্যানালিসিস এবং তার সঙ্গে ডিসকাশন এবং তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করে থাকি। সো আজকে ভিডিওটি স্টার্ট করার আগে ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্ক অল অফ ইউ। তোমাদের যে পজিটিভ রেসপন্স আমি পেয়েছি গতকালকে, যে সাম্প্রতিক ঘটনাবলী 2020 আমি একটা সংকলন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, সেটি তোমরা সবাই খুব পজিটিভলি নিয়েছো এবং এটা জেনে আমার খুব ভালো লাগছে যে এটা তোমাদের অনেকের খুব উপকারে লাগছে পরীক্ষার আগে। সো আমি সত্যি খুব আপ্লুত, অভিভূত এবং আমি তোমাদের পজিটিভ রেসপন্স পেয়ে খুব মোটিভেটেড ফিল করছি এবং এর সঙ্গে আমি আরও ডেডিকেশনের সাথে যে নেক্সট যে ইনিশিয়েটিভগুলো আনবো সেগুলো যাতে তোমাদের আরও বেশি হেল্পফুল হয় সেই চেষ্টা করব। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ। আজকের ভিডিওটি যেটা আমি আনছি তোমাদের জন্য, সেখানে থাকবে হচ্ছে যে 27 এবং 28 তারিখ অর্থাৎ বিগত 2 দিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলো সেগুলো আমি এখানে কভার করার চেষ্টা করব। আগের ভিডিওতে আমি একটি কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেনটি ছিল যে একটি কেসের কথা বলেছিলাম যেখানে কয়েকটি স্কুলের চিলড্রেনকে এক্সপেল করে দেওয়া হয় এবং এই জন্য যে তারা প্রেয়ারের সময় ন্যাশনাল অ্যানথেম গাইতে রিফিউজ করে, প্রোনাউন্স করতে রিফিউজ করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই স্কুল চিলড্রেনের গার্জেন যারা আছেন তারা কিন্তু কেরালা হাইকোর্টে একটা কেস করেন এবং সেই কেসেও কিন্তু তাদের হাইকোর্টের যেটা রায় দেয় যে এই যে এক্সপালশনটা সেটা কিন্তু ভ্যালিড, কারণ তারা ন্যাশনাল অ্যানথেমকে ডিসরেসপেক্ট করেছে এবং এই অ্যাপিলের এগেনস্টে সুপ্রিম কোর্টে আবার একটা অ্যাপিল হয় এবং সুপ্রিম কোর্ট যেটা রায় দেয়, ভার্ডিক্ট দেয়, সেখানে কিন্তু কেরালা হাইকোর্টের ভার্ডিক্টটাকে তারা খারিজ করে এবং সুপ্রিম কোর্ট যেটা বলে যে রাইট টু সাইলেন্স সেটাও কিন্তু আমাদের যে আর্টিকেল 19(1)A আছে তার মধ্যে ইনহেরেন্ট একটা প্রভিশন, অর্থাৎ রাইট টু সাইলেন্সও কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ছে, রাইট টু ফ্রিডমের আন্ডারে। এবং যেটা ইন্টারপ্রেট করেছে যে সুপ্রিম কোর্ট, যে কারো যদি মনে হয় যে সে মুখে প্রোনাউন্স করবে না অথচ সে রেসপেক্ট করছে, স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে যখন একটা ন্যাশনাল অ্যানথেম তার সামনে গাওয়া হচ্ছে বা প্লে করা হচ্ছে, তো সেক্ষেত্রে এটাকে ন্যাশনাল ইনসাল্ট বলা যেতে পারে না এবং রাইট টু সাইলেন্স কিন্তু ফান্ডামেন্টাল রাইটের একটা আমাদের যে আর্টিকেল 19(1)A আছে সেটা একটা ইনহেরেন্ট পার্ট। সো আজ তোমরা সকলেই অ্যান্সার করেছো দেখলাম। সবচেয়ে ফার্স্টে যে সঠিক অ্যান্সার দিয়েছো তার নাম শেখ শাহজাহান। তুমি আগের দিনও ঠিক অ্যান্সার দিয়েছিলে এবং সবচেয়ে আগেই দিয়েছিলে। অ্যান্সারটি হবে বিজো ইমানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা। হ্যাঁ, এই কেসটাই ছিল যে কেসের সম্বন্ধে আমি বলেছিলাম। সো এগুলো কিন্তু আসে, এগুলো WBCS মেন্সের খুব ফেভারিট কোশ্চেন, যে বিভিন্ন কেস এবং কেসের ইন্টারপ্রিটেশন কী হয়েছিল সেগুলো রিলেটেড কিন্তু তোমরা পলিটির কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, সেই জন্যই আমি এই ডিসকাশনগুলো করি। তো আজকের কোশ্চেন যেটা থাকবে সেই কোশ্চেনটা হচ্ছে, তোমরা হয়তো শুনে থাকবে যে আমাদের রাইট টু যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু অনেক ইন্টারপ্রিটেশন আছে। যেমন এর আগের কেসটা আমি যেরকম বললাম যে আর্টিকেল 19 আন্ডারে কিন্তু রাইট টু সাইলেন্সও পড়ছে, ঠিক তেমনি একটা রাইট আছে যেটা হচ্ছে রাইট টু স্লিপ। তোমাদেরকে বলতে হবে যেটা, যে এই রাইট টু স্লিপ এটা অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনের যে আর্টিকেলস ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেখানে এলাবোরেট করা নেই, এলাবোরেটলি মেনশন করা নেই, এক্সপ্লিসিট নেই, ইমপ্লিসিট ওয়েতে দেওয়া আছে কোন আর্টিকেলে, এই রাইট টু স্লিপ আমাদের ফান্ডামেন্টাল রাইটসের কোন আর্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই অ্যান্সারটা তোমাদেরকে দিতে হবে। আগের মতোই যে সবচেয়ে আগে সঠিক অ্যান্সারটা দেবে আমি পরের ভিডিওতে তার নামটি অ্যানাউন্স করব। সো এরপরে আমি চলে যাচ্ছি গত 27 এবং 28 তারিখে গুরুত্বপূর্ণ আর্টিকেলসগুলো নিয়ে। ফার্স্ট আর্টিকেল যেটা রয়েছে যে সবার জন্য স্বাস্থ্যসাথী, যেটা তোমরা সবাই শুনেছো নিশ্চয়ই, যে স্বাস্থ্যসাথী যে প্রকল্পটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, যেটা একটি হেলথ ইন্স্যুরেন্স স্কিম, সেটা আগে শুধুমাত্র সরকারি যারা কর্মচারীদের জন্য ছিল, অর্থাৎ সরকারি কর্মচারী সরকারি সংস্থার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে ছিল, কিন্তু
আস্তে আস্তে সেটা আশাকর্মী, স্বনির্ভর গোষ্ঠী, সিভিল ডিফেন্স, তন্তুবায়, লোক প্রশাসন শিল্পী এবং অসংগঠিত শ্রমিকসহ সমাজের বিভিন্ন অংশ এবং পেশার মানুষকে এর আওতায় আনা হয়। এবং বর্তমানে যেটা অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে যে রাজ্যের সমস্ত মানুষকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডও প্রকাশ করা হয়েছে। এবং এর মাধ্যমে সরকারি হাসপাতালে তো আমরা সবাই জানি বিনামূল্যে চিকিৎসা হয়, এর পাশাপাশি বেসরকারি হাসপাতালেও এই কার্ড দেখিয়ে চিকিৎসা করানো যাবে। এবং এর মধ্যেই ১,৫০০ হাসপাতাল স্বাস্থ্যসাথী তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে এইমস এবং ভেলোরের সিএমসি ইত্যাদিও রয়েছে। এর পরের আর্টিকেলটির হেডিং নান্য পন্থা। এটার রিলেটেড হচ্ছে অতি সম্প্রতি কেরালার সরকার একটি আইন এনেছিল, যে আইনে বলা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কমেন্টসগুলো হয় সেখানে যদি কোনো ফলস রুমার অর্থাৎ মিথ্যা গুজব বা মানহানিকর বা কারোর মানে ডিসরেসপেক্টফুল কোনো কমেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি কনভিক্টেড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কারাবাস এবং জরিমানা সহ কঠোর দণ্ডবিধানের একটা প্রভিশন আনা হয়েছিল। কিন্তু যারা বিরোধী পক্ষ আছে এবং যারা অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা কিন্তু এটাকে বাকস্বাধীনতা খর্ব করার একটা কৌশল হিসেবে দেখেছিল এবং এটি বহুল সমালোচিত হয়েছে। এবং যার কারণে সরকার অর্থাৎ কেরালার যে রাজ্য সরকার তারা কিন্তু এই আইনটাকে আবার পিছিয়ে নিতে বাধ্য হয়েছে এবং এর আইন সংশোধনটাকে রদ করেছে এবং বিধানসভায় আলোচনা করবার এবং সকলের মতামত শুনবার আশ্বাস দিয়েছে। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে এই যে আর্টিকেলটি রয়েছে এটি কিন্তু খুব মানে নতুন কিছু নয়। এর পূর্বেও দেখা গেছে যে বিভিন্ন যে প্রভিশনসগুলো রয়েছে সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করে সেডিশন লয়ের উপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের দুই টাইপের ডিটেনশন হয়। তোমরা সবাই জানো যে আমাদের যে আর্টিকেল 22 রয়েছে, সেই আর্টিকেল 22 এর আন্ডারে কিন্তু আমাদের প্রোটেকশন রয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন যেটা রয়েছে তার এগেনস্টে। সো ডিটেনশন কিন্তু আমরা দুই রকম হতে পারে। একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশন কোনটাকে বলবো, অর্থাৎ যদি কেউ কখনো কোনো ক্রাইম করে এবং ক্রাইমের পরে সে ট্রায়ালের মাধ্যমে সে অ্যাকিউজড কনভিক্টেড হয়, অর্থাৎ ট্রায়ালের পরে তাকে যদি কোনো পানিশমেন্ট দেওয়া হয় কোনো ভার্ডিক্টে, তাহলে তাকে যে ডিটেনশন করা হচ্ছে সেই ডিটেনশনটা কিন্তু পিউনিটিভ ডিটেনশন। কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনটা কি? প্রিভেন্টিভ ডিটেনশন হচ্ছে কোনো অ্যাপ্রিহেনশন, অর্থাৎ কোনো একটি লোক সে একটা কোনো ক্রাইম করতে পারে, এই অ্যাপ্রিহেনশনে তাকে যদি ডিটেন করা হয় কাস্টাডিতে, তাহলে কিন্তু সেটা প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় পড়ে। সো আমাদের আর্টিকেল 22-তে আমাদের এই প্রিভেন্টিভ ডিটেনশনের এগেনস্টে কিন্তু প্রোটেকশন দেওয়া আছে। সো এই রিলেটেডই হচ্ছে এই আর্টিকেলটি, যেখানে বারে বারে দেখা গেছে যে বিভিন্ন ধরনের যে লজ আছে, সেই অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন লজ আছে, সেই লজগুলোকে সরকার কিন্তু একটি হাতিয়ার করে। অর্থাৎ যেহেতু সরকারের হাতে সমস্ত মেশিনারি রয়েছে, সো এই প্রিভেন্টিভ ডিটেনশন যে লগুলো রয়েছে সেগুলোর খুব সহজে মিসইউজ হয়। সো আমাদের দেশে কিন্তু সেডিশন ল দরকার নয়, এটা নয়, সত্যিই দরকার, কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা যাতে কারেক্ট হয় সেটা আমাদেরকে মানে আমাদের সরকারের কর্তব্য, এটাকে যথাযথভাবে যাতে ইমপ্লিমেন্টেশন হয় সেই দায়িত্বটা পালন করা। এর পরের আর্টিকেলটি তোমরা পড়ে রাখতে পারো, বল প্রয়োগে ব্যর্থ দিল্লির পথে চাষিরা, হেডিংয়ে রয়েছে। রিসেন্টলি যে 3টে ফার্মার্স অ্যাক্ট যেটা কেন্দ্রীয় সরকার এনেছে, তার এগেনস্টে কিন্তু চারিদিকে বিক্ষোভ দেখা দিচ্ছে এবং যেটা দেখা গেছে যে পাঞ্জাবের যারা চাষিরা আছেন তারা কিন্তু একযোগে দিল্লি চলো অভিযানে অংশ নিয়েছে এবং তারা পাঞ্জাব থেকে যখন হরিয়ানা এসছে তখন কিন্তু তাদের হরিয়ানার সীমান্তে বিভিন্নভাবে তাদের মিছিলটা আটকানোর চেষ্টা চলেছে, কিন্তু যদিও সেটা ফলপ্রসূ হয়নি এবং তারা অনেকটা এগিয়ে গেছে এবং অনেকে প্রায় বলতে পারো পায়ে হেঁটেই, অনেকে যেমন গাড়িতেও পৌঁছেছে, ট্রাকে পৌঁছেছে, ট্রাক্টরে পৌঁছেছে, অনেকে পায়ে হেঁটেও কিন্তু এসেছে এবং তাদের একটা জমায়েত দেখা দিয়েছে। সুতরাং এই আর্টিকেলটি তোমরা জাস্ট রেলিভেন্ট একটা আর্টিকেল যেটা তোমরা পড়ে রাখতে পারো। এরপরের আর্টিকেল এক দেশ এক ভোট নিয়ে ফের সরব মোদি। আর্টিকেলটির
টপিক যেটা সাবজেক্ট হচ্ছে যে আমাদের যে তোমরা সবাই জানো যে আমাদের দেশের যে ইলেকশনসগুলো হয়, ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে যে ইলেকশনগুলো হয় সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন এবং লোকসভার ইলেকশন এবং রাজ্যের বিধানসভাগুলি ইলেকশন, সে তার দায়িত্বে কিন্তু ইসিআই থাকে। এবং পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির যে ইলেকশনগুলো হয় সেগুলো কিন্তু হয় স্টেট ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে। তো যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, যে তিনি চাইছেন যে যদি এই তিনটে স্টেজের যে ভোট আমরা দেখতে পাই যে আমাদের গোটা মানে ধরো 5 থেকে 6 বছরের মধ্যে কখনো না কোনো সময় কিছু না কিছু ইলেকশন কোনো না কোনো স্টেটে, ধরো কোনো স্টেটে বিধানসভা বা লোকসভা গোটা রাজ্যের এই গোটা দেশ জুড়ে, বা কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ভোট, এগুলো লেগেই থাকে। মানে ইলেকশন একটা যেন মানে বিভিন্ন কয়েকদিন অন্তর অন্তর আমাদের দেশে আমরা দেখতে পাই, যেটা থেকে নিষ্কৃতি পাওয়ার একটা চেষ্টা চলছে। এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের, তিনি বলছেন যে যদি এই সিস্টেমটাকে একই টাইমে করা যেতে পারে, অর্থাৎ একই টাইমে বোথ লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ভোটগুলো যদি করানো যেতে পারে, তাহলে কিন্তু অনেক এক্সপেন্ডিচার, ভোটের পিছনে যে এক্সপেন্ডিচার হয় এবং সময় নষ্ট হয়, তোমরা সবাই জানো যে একটা ইলেকশন যখন কন্ডাক্ট করা হয় তখন কিন্তু তার পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক কাজকর্ম থাকে, এবং ইলেকট্রাল রোল পাবলিশ করা এবং এমসিসি যখন লাগু হয়, মডেল কোড অফ কন্ডাক্ট ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর করতে গিয়ে কিন্তু আমাদের যে মানে সরকারের যে রেগুলার কাজকর্ম আছে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে ব্যাহত হয়। সো একটা চেষ্টা যদি করা যায় যে এক টাইমে যদি ভোটগুলো নেওয়া যায়, তাহলে কিন্তু এই অনেকটাই আমাদের যে সময়টা, সেই সময়টা কিন্তু অনেকটাই বাঁচানো যেতে পারে। কিন্তু যেটা বলা হচ্ছে যে এর আগেও লালকৃষ্ণ আডবাণী কিন্তু এক দেশ এক ভোটের পক্ষে তিনি একটা প্রস্তাব রেখেছিলেন, এবং 2014 সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনিও কিন্তু এই এক দেশ এক ভোটের একটা পরিকল্পনা প্রস্তাব রেখেছিলেন। কিন্তু যেটা রিপোর্টে যেটা বলা হচ্ছে, যে নীতি আয়োগের একটা রিপোর্ট, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সেখানেও বলা হচ্ছে যে উন্নয়ন ও প্রশাসনের সাথে দুটো ভোট, অর্থাৎ লোকসভা বিধানসভা ভোট একসঙ্গেই হওয়া উচিত। এবং অতীতেও এটা হয়েছে, অর্থাৎ 1952 এবং 1957 সালে লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গেই হয়েছিল। কিন্তু যেটা হয় যে 1959 সালে কেন্দ্রের যে কংগ্রেস সরকার, কেরলের বাম সরকার তার বিরুদ্ধে 356 ধারা জারি করেছিল, এবং যার জন্য 1960 সালে ফের কেরলে বিধানসভা নির্বাচন হয়, এবং তখন থেকেই লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার যে প্রবণতাটা, একসঙ্গে করার যে সিস্টেমটা, সেটা ভেঙে যায়। এবং বিরোধী দলগুলো যেটা প্রশ্ন করছে যে যদিও এই সিস্টেমটা ভবিষ্যতে চালু করা হয় একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট করার, কিন্তু সেটি কতদূর ফলপ্রসূ হবে। কারণ এরকম তো হতেই পারে যে কোনো এক কারণে, কোনো এক খুব জরুরি কারণে কোনো রাজ্যে জরুরি অবস্থা, অর্থাৎ প্রেসিডেন্ট রুল চালু করতে হলো, সেক্ষেত্রে সেই দেশের তো সেই রাজ্যের তো যে লেজিসলেচার আছে, সেই লেজিসলেচারে তো আবার ইলেকশনের একটা ম্যান্ডেট চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই সিস্টেম যেটা চালু হলো সেটা কিন্তু আবার ভেঙে যাবে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে এক দেশ এক ভোট যে সিস্টেমটা, সেটা কিন্তু এই ফেডারেল স্ট্রাকচারে ইমপ্লিমেন্ট করাটা খুব, যেহেতু আমাদের দেশটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্তর্গত, সেহেতু কিন্তু এই ফেডারেল স্ট্রাকচারে এটাকে ইমপ্লিমেন্ট করা অতটা সোজা নয়। এরপরের আর্টিকেল, কাশ্মীরের কথা নেই ওআইসিতে। ওআইসি হচ্ছে একটি অর্গানাইজেশন, যেটা ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা, এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। যেটা হচ্ছে যে অতি সম্প্রতি যে ওআইসি গোষ্ঠীভুক্ত দেশগুলো রয়েছে তার বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক রয়েছে, যেখানে পাকিস্তানও কিন্তু এই ওআইসির একটি অন্যতম সদস্য। এবং তারা যেটা চাইছে যে এই বৈঠকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলো রয়েছে, যাদের প্রভাব এই সংগঠনে অত্যন্ত বেশি, তারা যেন কাশ্মীরের কথা এই ওআইসি বৈঠকে তোলে আর কি। কিন্তু যেটা দেখা গেছে যে এই যে ওআইসির যে বৈঠক আছে, সেই বৈঠকের যে আলোচ্য বিষয়সূচি আছে, সেই বিষয়সূচিতে কিন্তু কাশ্মীরের কথা উল্লেখ করা নেই। সুতরাং এই প্রসঙ্গে আমরা ওআইসি সম্বন্ধে একটু ডিটেলসে জেনে নেব, কারণ এই সমস্ত আন্তর্জাতিক সংগঠন থেকে কিন্তু কোশ্চেন আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা আশা করতেই পারি। সো আমরা ওআইসি ডিটেলসে জেনে নেব। ওআইসি, যেটা আমি আগেও বললাম, ফুল ফর্ম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটাকে বলা হচ্ছে ইউনাইটেড নেশনসের পরে দ্বিতীয় বৃহত্তম
ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেখানে সদস্য সংখ্যা হচ্ছে 57 অর্থাৎ 57টি। এটি মূলত মুসলিম প্রধান যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির একটি সংগঠন, যেখানে তারা যে তাদের যে ইন্টারেস্ট রয়েছে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পিস এবং হারমোনি প্রমোট করার যে একটা প্ল্যাটফর্ম বলতে পারো। এবং এই অর্গানাইজেশনের সূত্রপাত হয়েছিল 1969 সালের 25শে সেপ্টেম্বর মরক্কোর রাবাটে, যেখানে একটি সামিটের মাধ্যমে ডিসিশন নেওয়া হয়েছিল এই অর্গানাইজেশনটাকে এস্টাবলিশ করার। এবং এর হেডকোয়ার্টার যেটা রয়েছে সৌদি আরবিয়ার জেড্ডাতে। এবং এটাও সবসময় জেনে রাখবে যে ইন্ডিয়া যখনই কোনো আন্তর্জাতিক সংগঠনের ব্যাপারে পড়বে, যখনই জানার চেষ্টা করবে যে ইন্ডিয়ার সঙ্গে তার রিলেশন কী। যেমন এই ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে কিন্তু মেম্বার নয় ইন্ডিয়া, যদিও ইন্ডিয়াকে গেস্ট অফ অনার হিসাবে ইনভাইট করা হয়েছিল 2019 সালের 46 সেশনে। এবং 2019-এ ওআইসির 50তম অ্যানিভার্সারি কমপ্লিট হয়। এরপরের হেডিংটি আর্টিকেলটি যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। হেডিংটা রয়েছে আবার সংকোচন প্রথম মন্দা দেশে। তোমরা সবাই জানো যে প্রথম কোয়ার্টার যেটা রয়েছে এই ফিনান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টার Q1, সেই Q1-এ কিন্তু আর্থিক সংকোচন যেটা হয়েছিল সেটা এপ্রিল থেকে জুন মাসের, অর্থাৎ 2020 থেকে 21 ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে আমাদের যে জিডিপির যে কন্ট্রাকশন সেটা হয়েছিল -23.9%। এখানে তোমরা দেখতে পাচ্ছ -23.9%। এবং অতি সম্প্রতি দ্বিতীয় ত্রৈমাসিকের যে ইনফরমেশান সেটা আমরা পেয়েছি, এবং সেখানে দেখা গেছে যে জিডিপির কন্ট্রাকশন অব্যাহত থেকেছে, অর্থাৎ নেগেটিভে রান করছে, এবং সেটার পরিমাণ হচ্ছে -7.5%। অর্থাৎ পরপর দুটো ত্রৈমাসিকে জিডিপির সংকোচন, এটা কিন্তু আর্থিক মন্দা অর্থাৎ রিসেশনকে ইন্ডিকেট করে। এবং এটা বলা যেতে পারে টেকনিক্যালি, যদিও সরকার পক্ষ থেকে এটাকে মেনে নিচ্ছে না কেউ, কিন্তু আমরা টেকনিক্যালি এটা ধরে নিতেই পারি যে ইন্ডিয়া কিন্তু ইকোনমি কিন্তু রিসেশনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং যদিও মোদী সরকারের যে মুখ্য আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম, তিনি বলছেন যে জুলাই সেপ্টেম্বরে এই যে জিডিপির 7.5% যে কন্ট্রাকশন হয়েছে সেটা কিন্তু মোটেই হতাশাব্যঞ্জক নয়, উল্টে এটা উৎসাহব্যঞ্জক। কারণ এপ্রিল জুনের যে ত্রৈমাসিক ছিল সেখানে 24%-এর কাছাকাছি সংকোচনের তুলনায় এবারে সংকোচন অনেক কম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা জানি যে কোভিডের মহামারী পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনও পুরোপুরি নিষ্কৃতি পাইনি, এবং গোটা বিশ্বজুড়ে যেটা দেখা যাচ্ছে যে কোভিডের একটা দ্বিতীয় ঢেউ কিন্তু আসতে চলেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সংকোচনটা কিন্তু চিন্তার বিষয়, কারণ ভবিষ্যতে এই সংকোচন থেকে আমরা যে কবে মুক্তি পাবো, অর্থাৎ এই মহামারী পরিস্থিতিটা যতক্ষণ না পুরোপুরি কন্ট্রোলের মধ্যে আসছে ততক্ষণ কিন্তু জিডিপি আবার জিডিপির যে পুনরুত্থান সেটা কিন্তু খুব একটা বাস্তবমুখী হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ব্যবসা, আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো যে লেনদেন রয়েছে সেই লেনদেনগুলো যেহেতু ব্যাহত হচ্ছে, সেই কারণে কিন্তু জিডিপি যেটা আমাদের গ্রোথ দেখা গেছিলো আগের বছরে এই টাইমে, সেই গ্রোথের বদলে কিন্তু আমরা মাইনাসে রান করছি। এবং এই বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ আমাদের যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে চলতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্ট্রিকশন রয়েছে, যার জন্য কিন্তু ফুল কমার্শিয়াল যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা কিন্তু ফুল ফ্লেজে তাদের কাজে ফিরতে পারছে না। সো এটা আমাদের কাছে দেখার যে দ্বিতীয় কোভিড যেটা ওয়েভ, সেই কোভিড ওয়েভ সেটাকে আমরা সারভাইভ করার পর আমাদের জিডিপি কতটা আবার উঠে দাঁড়াতে পারে। এর পরের আর্টিকেল হেডিং দুর্যোগের পরে। এর সাবজেক্ট হচ্ছে আমফান, যেটা আমাদের গত কয়েক মাসের আগে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এরিয়াতে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছিলো, অনেক পরিকাঠামো নষ্ট হয়ে গেছিলো। তার থেকে যে পুনরুদ্ধার, সেই পুনরুদ্ধার কিন্তু এখনও পুরোপুরি সম্ভব হয়নি। এবং যে ত্রাণ এবং পুনর্বাসনের যে কাজকর্ম শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও অবধি খুব সেরকম দেখা যায়নি। যেটা মনে করা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই ক্ষতিগ্রস্তরা কিন্তু যে সরকারি অনুদান পাওয়ার কথা তার কিন্তু মোটামুটি 1/4 পেয়েছেন। এবং তারা কিন্তু ত্রিপল প্লাস্টিকের
আচ্ছাদন নিয়ে এখনও অবধি তারা বসবাস করছেন এবং এর মধ্যে বহু গ্রামবাসী কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন এবং তারা যেটা মনে করছেন যে তারা ভবিষ্যতে কিন্তু এ রাজ্যের পুনরুদ্ধারের কোনো আশা দেখতে পাচ্ছেন না। সুতরাং এটা কিন্তু আমাদের সরকারের একটি কর্তব্য যে যে টাকাটি অলরেডি স্যাংশন করা হয়ে গেছে তাদের ত্রাণের জন্য এবং পুনর্বাসন অর্থাৎ পুনরুদ্ধারের জন্য, সেই টাকাটা ঠিকঠাক জায়গায় যাতে মানে খরচ হয় এবং যাতে সত্যিকারের যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের হাত অবধি যাতে এই টাকাটা পৌঁছয় সেটা এনশিওর করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং তার সাথে এটাও দেখতে হবে যে আমাদের যে রাজ্য কেন্দ্রের কাছ থেকে যে পরিমাণ টাকা এখনও পরিমাণে প্রাপ্য রয়েছে, সে টাকার কিন্তু অনেকটাই এখনও অবধি কেন্দ্রের কাছ থেকে পাওয়া যায়নি। সুতরাং একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ফিনান্সিয়াল একটা ক্ল্যাশ লেগে থাকে, সেটা কিন্তু সাফারার আলটিমেটলি হতে হয় যারা একদম হতদরিদ্র আছেন তাদেরকেই। সুতরাং এক্ষেত্রে দেখতে হবে যাতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোঅপারেশনের মাধ্যমে সমাধানে আসা যায় এবং যারা একদম হতদরিদ্র শ্রেণীর লোক আছেন তাদেরকে যাতে মিনিমাম সাপোর্টটুকু দেওয়া যায়, অর্থাৎ তাদেরকে যাতে অন্ন, বস্ত্র এবং তার সাথে বাসস্থান, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই বাসস্থান যতক্ষণ এনশিওর করা যাবে না ততক্ষণ কিন্তু তাদের জীবনযাত্রার মানটাকে উন্নত করা সম্ভব নয়। সুতরাং এই তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে এবং তার সাথে চেষ্টা করতে হবে যে আগের যেরকম অভিজ্ঞতা হয়েছিল বিভিন্ন কারণে যে ত্রাণ এবং পুনর্বাসনের যে টাকা, সেটা বিভিন্ন দেখা গেছিলো যে বিভিন্ন নেতা নেত্রীর মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়ে গেছিলো, কিন্তু ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে কিন্তু সচেষ্ট থাকতে হবে সরকারকে। এর পরের আর্টিকেল, নজরে চীন, সক্রিয় সিংলা ও ডোভাল। চীন এবং পাকিস্তান এই দুই প্রতিবেশীর সঙ্গে যে সংঘাতময় পরিস্থিতি চলছে, সেখানে কিন্তু তার সঙ্গে গলার কাটা হয়ে উঠেছে কিন্তু নেপালও। এবং যেটা আমরা সবাই জানি যে ভারতীয় ভূখণ্ডের যে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা যে তিনটে এরিয়া রয়েছে, সেটাকে কিন্তু নেপালের মানচিত্রে জুড়ে নেপালে পার্লামেন্টে বিল পাশ করিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী ওলি, এবং তার জেরে ইন্ডিয়া এবং নেপালের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কিন্তু ব্যাহত হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে সম্প্রতি যে বৈঠক হয়েছে নেপালের সঙ্গে ইন্ডিয়ার, সেখানে কিন্তু আমাদের যে বিদেশ সচিব রয়েছেন এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তিনি যেটা বলেছেন যে ভারত এবং নেপালের যে বোঝাপড়াটা সেটা কিন্তু এখনকার দিনের খুব দরকার এবং একটা যৌথ স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে একসঙ্গে পথ চলাটাই কাম্য এবং গোটা দক্ষিণ এশিয়ার জন্যই দুদেশের বন্ধুত্ব মূল্যবান। এটা বলা হচ্ছে তার কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে চীনের যে একটি পলিসি রয়েছে, বেসিক্যালি তাদের যে এশিয়া প্যাসিফিক যে রিজিয়নটা রয়েছে, সেখানে কিন্তু তারা একাধিপত্য কায়েম করতে তারা কিন্তু তৎপর রয়েছে এবং নেপালকে কূটনৈতিকভাবে কাছে টানলে ভারত মহাসাগরের নিরাপত্তা যে সমন্বয়, সেটা কিন্তু সম্ভব হবে ভারতের পক্ষে। এবং তার সাথে সাথে শ্রীলঙ্কা ও মলদ্বীপের সঙ্গেও আলোচনা করা হয়েছে এবং সমুদ্রপথে চীনের একাধিপত্য সেটাকে খর্ব করার জন্য রণকৌশলগত বোঝাপড়ার জন্য কলম্বোয় শ্রীলঙ্কা এবং মলদ্বীপের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আলোচনা করেছেন। এর পরের আর্টিকেলের হেডিং, শাসন পাল্টেছে, শোষণ নয়। এটা তোমরা পড়ে রাখতে পারো। খুব অ্যানালিটিক্যাল একটা আর্টিকেল, যেখানে আদিবাসী যারা রয়েছেন তাদের যে উত্থান পর্ব, অর্থাৎ বহু যুগ আগে থেকে তারা যে শোষণের শিকার হতেন এবং বর্তমানেও তারা যে খুব একটা আমাদের যে আধুনিক সভ্যতা তার সঙ্গে কিন্তু তারা খাপ খাইয়ে উঠতে পারেননি এবং তাদের যে জীবনযাত্রার যে চিত্র, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর্টিকেলে উঠে এসছে। তোমরা ডেসক্রিপটিভ যে বেঙ্গলি আমাদের পেপার রয়েছে তার জন্য কিন্তু এটা খুব এফেক্টিভ হতে পারে। তোমাদের ভোকাবুলারি ইনক্রিজ হবে, এর শব্দভাণ্ডার ইনক্রিজ হবে এই সমস্ত আর্টিকেলকে তোমরা যদি পড়ো। সো এর আর্টিকেলটি তোমরা পড়ে রাখতে পারো ফর ডেসক্রিপটিভ পারপাস।
এর পরের আর্টিকেল, আমেরিকার চাপ। অ্যাকচুয়ালি ইরানের উপর অলরেডি অনেক স্যাংশন আমেরিকা কিন্তু চাপিয়ে দিয়েছে এবং তার উপরেও কিন্তু আরও একগুচ্ছ স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এবং ইরানে আমেরিকার বিশেষ দূত এলিয়ট অ্যাব্রামস বুধবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথা জানিয়েছেন। এবং ইরান যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এবং সারা পৃথিবীর নিষেধ সত্ত্বেও বিভিন্ন গণবিধ্বংসী মারণাস্ত্র মজুত করছে তা বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা বলে জানান অ্যাব্রামস। সো এগুলো ছিল যতগুলো ইম্পর্ট্যান্ট আর্টিকেলস ছিল 27 এবং 28 তারিখের, তার ডিটেলসের অ্যানালিসিস এবং ডিসকাশন। তোমরা এই খবরগুলোর যে কম্পাইলেশন সেটা পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। এবং আসন্ন 6 তারিখে যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম দিচ্ছ তারা নিশ্চয়ই খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এবং তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইবো যে তোমাদের যে এক্সামটি রয়েছে সেই এক্সামের স্ট্রাকচারটি এমন, সেখানে কিন্তু যে ডেসক্রিপটিভ রাইটিংগুলো আসবে সেখানে কিন্তু তোমাদের পার রাইটিংয়ে কিন্তু তোমরা খুব কম সময় পাবে। এবং তোমাদেরকে যেটা চেষ্টা করতে হবে যে করেই হোক তোমাদের সবচেয়ে আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে প্রায়োরিটি সেটা দিতে হবে যে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসা। কেন বলছি, কারণ যে কোনো একটা কোশ্চেন ছেড়ে আসা মানে কিন্তু তোমার চান্সেস অনেকটা কমে যাওয়া, তোমার সিলেক্ট হওয়ার ক্ষেত্রে সিলেক্ট হওয়ার যে চান্স সেটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যাবে। সুতরাং চেষ্টা করবে যে কোয়ালিটি তো মেনটেন করতেই হবে, কিন্তু কোয়ালিটির চেয়েও এখানে যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে কোয়ান্টিটি। অর্থাৎ তুমি ছটার যে কোশ্চেন থাকবে সেই 6টা কোশ্চেনই অ্যান্সার করে আসতে পারছো কি না, তারপরে আসবে কোয়ালিটির ব্যাপার। কারণ তুমি যদি একটা কোশ্চেন মিসই করে দাও সেখানে কিন্তু অনেক মার্কস যেটা আসে সেই মার্কসের পুরোটাই কিন্তু তোমার হাতছাড়া হয়ে গেল। সুতরাং এটা মাথায় রাখবে এবং তোমার টাইম ম্যানেজমেন্টও সেভাবেই তোমরা করবে যাতে তোমরা 6টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করে আসতে পারো। এটা তোমাদের প্রথম প্রায়োরিটি হবে এবং তারপরে আসবে তোমার লেখার কোয়ালিটি। সেটা যে যা যেরকম করবে, যেটা যে যত ভালো করবে তার ততই বেটার হবে। সুতরাং পড়াশোনা চালিয়ে যাও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের আরও কিছু অ্যাডিশনাল টপিকস নিয়ে যেটা তোমাদের ক্লার্কশিপ মেন্সে আসার মানে মতো সেগুলো আমি সিলেক্ট করে খুব তাড়াতাড়ি আমি পিডিএফ আকারে তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো। সো থ্যাংক ইউ।